প্রিয় দর্শক, আমি শ্রুতি খান চলে আসছি টক্স বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে খবর সম্প্রচার করতে। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে ডক্টর ইউনূস দেশ বিক্রি করছেন ধাপে ধাপে সমুদ্র বন্দর এবং বিভিন্ন তিনি তো সমুদ্রকে উদ্দেশ্য করেই বিরাট লাভজনক ব্যবসা বলে বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু লাভটা আসলে কার? শেষ পর্যন্ত লাভটা কি আমাদের বাংলাদেশের হবে না বিদেশিদের হবে? এই বিষয়ে চলুন জেনে নিই। একটি খবর প্রচার হয়েছে যেটি অবাক করার মতো। এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়, কোনো প্রকার জবাবদিহিতা দেওয়ার প্রয়োজন মনে করে না। জনগণের সাথে বা কোনো রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়া বা তাদের মতামত ছাড়া নিজেই একা একা সিদ্ধান্ত নিয়ে নেন, যা বর্তমানে 9 মাস যাবৎ নির্বাচনকে একটি লেট ফর্মে রাখার একটি উদাহরণ তৈরি করেছে। যে নির্বাচন না দিয়ে কিভাবে এই দেশটাকে শোষণ করে বিদেশিদের হাতে তুলে দেওয়া যায় এবং নিজে এককভাবে লাভবান হওয়া যায়। অবৈধভাবে টেন্ডার ছাড়াই মার্কিন ও সৌদি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দরে টার্মিনালের দায়িত্ব হস্তান্তর করলেন। আমরা দেখেছি ক্ষমতায় আসার পরপরই সেন্ট মার্টিনকে দখল করে রাখলেন, সেখানে কোনো পর্যটক যেতে পারছে না। পাশাপাশি আরকান রোহিঙ্গাদের যে এরিয়া, সেখানে প্রচুর পরিমাণে রোহিঙ্গাদেরকে অনুপ্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি মানবিক করিডোরের নামে সেই করিডোর আরকান পর্যন্ত, বাংলাদেশ থেকে আরকান পর্যন্ত মানবিক করিডোরের নামে সহায়ক করিডোর করা হয়েছে, যেখানে বর্তমান সময়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে যে ঢাকাকে অস্থির রেখে সেই চাঁদপুরের জাহাজ খালাস করে এবং বাংলাদেশে ঢাকা বিমানবন্দর থেকে একটি এয়ারক্রাফটে করে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য পাচার করা হচ্ছে সেই মানবিক করিডোর দিয়ে আরকান রাজ্যে, যেখানে তারা একটি আরকান রাজ্যকে স্বাধীন করার জন্য তাদেরকে সহযোগিতা করার পরিকল্পনা করছে। তাহলে এখানে চট্টগ্রাম বন্দর টার্মিনাল কেন সৌদি আরব এবং মার্কিনদেরকে দিয়ে দেওয়া হলো? তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে হাতে নেওয়ার জন্য, বা তাদেরকে ডক্টর ইউনূসের পাশে পাওয়ার জন্য? তিনি যে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য, সেটা কার বিরুদ্ধে এখনো পর্যন্ত কিন্তু তিনি সেটি প্রকাশ করেননি যে কোন দেশের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। তো যা দেখতে পাচ্ছি খবরটাতে, যে কোনো প্রকার আনুষ্ঠানিক টেন্ডার দেওয়া হয়নি কিংবা জনপ্রশাসন বিভাগের বিজ্ঞপ্তি ছাড়া, প্রকাশ করা ছাড়াই চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনালের দায়িত্ব এক মার্কিন বিনিয়োগের অধিকারী প্রতিষ্ঠানকে হস্তান্তর করা সম্পন্ন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তত্ত্বাবধানে থাকা অন্তর্বর্তীকালীন সরকার। এমন পদক্ষেপ ইতিমধ্যেই জনরোষ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বন্দরের বিভিন্ন টার্মিনালে দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা। বন্দরের সংশ্লিষ্টদের এই বিরোধিতার দমিয়ে কৌশলে এবং অবৈধভাবে দায়িত্ব হস্তান্তরের ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দর এলাকায় সফর করেছেন ডক্টর ইউনূস এবং প্রেস সচিব শফিকুল আলম। বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারের এহেন পদক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বকে আরো ঝুঁকিতে ফেলে দিয়েছে। চট্টগ্রাম বন্দরের স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ রাজস্ব আহরণকারী নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি কে এক মার্কিন প্রতিষ্ঠান এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিটিসি কে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেড কে দেওয়া হয়েছে, যার মধ্যে পিটিসি কে ইতিমধ্যে অপারেশনাল কার্যক্রম শুরু হয়ে গেছে। মঙ্গলবার 6 মে আমেরিকান কূটনৈতিক এবং অন্যান্য কর্মকর্তাদের 9 সদস্যের একটি দল বন্দরে বাণিজ্যিক অনুমোদনের বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস মনিরুজ্জামানের সাথে গোপন বৈঠক করেন। এই দলে ছিলেন মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বন্স, অর্থনৈতিক কর্মকর্তা ডেরেল রিচার্ড রাসমুসেন, কৃষি আটাশে সারা গিলেক্সি, সিনিয়র মানবিক উপদেষ্টা রোহিঙ্গা প্রতিক্রিয়া লিন্ডসে হার্নিশ এবং আমেরিকার আঞ্চলিক নিরাপত্তা অফিস এবং বাংলাদেশের বিশেষ শাখার অন্যান্য কর্মকর্তারা। ঘটনাটি ফাঁস হয়ে গেলে বন্দর সংশ্লিষ্টরা অবৈধভাবে দায়িত্ব হস্তান্তরের ঘোর বিরোধিতা করে। আর বিরোধীদের দমাতে বৃহস্পতিবার 8 মে বন্দর সফরে যান প্রেস সচিব শফিকুল আলম। সফর সঙ্গী হিসেবে শফিকুল আলম সাথে নেন বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং শফিকুল আলমের 2 সহকারী আজাদ মজুমদার ও ফয়েজ আহমেদকে। বন্দর সংশ্লিষ্ট না হয়েও শফিকুল আলমের এই সফরের স্বার্থ সংশ্লিষ্ট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এমনকি ডক্টর ইউনূসের ক্ষমতাকে আরো বেশি দীর্ঘায়িত করতে এই অপপ্রয়াস বলেও মন্তব্য করেছেন বিশ্লেষকরা। চলতি বছরে 21শে জানুয়ারি 4 দিনের সফরে সুইজারল্যান্ড যান ডক্টর ইউনূস। দাভোসে সফরকালীন সময় ডক্টর ইউনূস আলাপ হয় বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় এবং মার্কিন বিনিয়োগের অধিকারী ডিপি ওয়ার্ল্ডের ঊর্ধ্বতন নির্বাহীদের সাথে, যার ফলশ্রুতিতে এবং পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতা এসে এপ্রিল মাসের শুরুর দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনূসের সাথে দেখা করেন ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এবং সিইও সুলতান আহমেদ বিন সুলাইমান। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল চট্টগ্রাম বন্দর প্রসঙ্গ।
যেখানে বন্দর প্রধান চট্টগ্রাম বন্দরের নতুন মোরিং এবং কন্টেইনার টার্মিনালে বিনিয়োগের কথা প্রকাশ করেছে ডিপি ওয়ার্ল্ড, ঠিক তার মাসখানেক পরেই কোনো প্রকার বিজ্ঞাপন ছাড়া বিনিয়োগের কথা প্রকাশ করেছেন ডিপি ওয়ার্ল্ড। ঠিক তার মাসখানেক পরেই কোনো প্রকার বিজ্ঞাপন ছাড়া টার্মিনাল নির্মাণ করতে দিয়ে দেওয়া হয়েছে। এবং আমিরাতের ডিপি ওয়ার্ল্ড $100 কোটি বা $1 বিলিয়ন করে $2 বিলিয়ন পেয়ে 2টি টার্মিনাল নির্মাণ করবে। এমনকি প্রজ্ঞাপন কিংবা বিজ্ঞপ্তি ছাড়াই চট্টগ্রাম বন্দরের দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে একটি মার্কিন প্রতিষ্ঠানের কাছে। মার্কিন বিনিয়োগ সমৃদ্ধ প্রতিষ্ঠানের কাছে বন্দর হস্তান্তর বাংলাদেশের সার্বভৌমত্বের আরো ঝুঁকিতে ফেলে দিয়েছে মন্তব্য করেছেন সবাই। চট্টগ্রাম বন্দর শক্তির খেলায় জিতে যাওয়ার জন্য ক্রমবর্ধমান ভাবে একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই বন্দর পরিচালনা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের কর্তৃত্ব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই তাদের নিজস্ব নীতি অনুযায়ী বন্দর পরিচালনা করার প্রয়াস চালাবে। বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি শক্তির হাতে গেলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। বিশেষ করে সামরিক ও কৌশলগত দিক থেকে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। ডক্টর ইউনূস নিজের স্বার্থে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন জানিয়ে এই বিশ্লেষক বলেন, নিঃসন্দেহে ডিপি ওয়ার্ল্ড স্মার্ট লজিস্টিক এবং বন্দর পরিচালনা বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় এবং উল্লেখযোগ্য মার্কিন বিনিয়োগের অধিকারী। প্রেস সচিব শফিকুল আলমের সম্প্রতি সময়ে করা কিছু কর্মকাণ্ডের বিষয়ে তার বিষয়ে সমালোচনা করেছেন বিশ্লেষকরা। 27 এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মানবিক করিডোর দিতে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তার বক্তব্যকে উড়িয়ে দিয়ে ওই দিন শফিকুল আলম বার্তা সংস্থা ইউএনবি কে বলেন, আমরা স্পষ্টভাবে জানতে চাই যে সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনাই করেননি। তার আগে গত বছর 27 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানালেন, নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল 6টি ব্যাংকে দেওয়া হয়েছে। তার বক্তব্যের প্রেক্ষিতে 1 ডিসেম্বরে শফিকুল আলম বলেন, 22,500 কোটি টাকা ছাপাতে হয়েছে, তা চৌবাচ্চার পানির মতো, মূল্যস্ফীতিতে এর সামান্যতম প্রভাব পড়বে না। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকে বিমস্টেক সম্মেলনের ফাঁদে মোদি ইউনূস বৈঠক তাৎপর্যপূর্ণ এবং ফলপ্রসূ না বলে উল্লেখ করা হয়। বিমস্টেক সম্মেলনের ফাঁকে ওই বৈঠকের প্রসঙ্গে শফিকুল আলম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে লিখেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি। মোহাম্মদ ইউনূসের সাথে শ্রদ্ধাশীল ছিলেন। এছাড়া হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে কথা বলার সময় মোদী নেতিবাচক ছিলেন না। যদিও ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শেখ হাসিনাকে চুপ করে রাখতে ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানালে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন নরেন্দ্র মোদী। তো শফিকুল আলম ইউনূসের লাঠিয়াল বাহিনীর সাথে তুলনা করেছেন বিশ্লেষকরা, বলছেন যে তিনি নাকি একজন ডক্টর ইউনূসের লাঠিয়াল বাহিনী, তিনি লাঠিয়াল হিসেবে কাজ করছেন। এবং টাকা ছাপানোর যে বিষয়টি, আবার গত বছর গভর্নর যখন বললেন যে নতুন করে 22,500 কোটি টাকা ছাপানো হয়েছে, তখন তিনি বললেন কোনো মূল্যস্ফীতি হবে না। তিনি তো কোনো অর্থনীতিবিদ না, নতুন করে 1 টাকা ছাপালে অন্তত 7% মূল্যস্ফীতি তৈরি হয়। সেখানে তিনি বলার মতো কোনো অধিকারই রাখেন না যে 22,500 কোটি টাকা ছাপানোর পরে আর কোনো মূল্যস্ফীতি হবে না। তিনি অনভিজ্ঞ হলেও প্রশ্ন এড়িয়ে যাবেন যে আমি জানি না, কিন্তু প্রতিটি বিষয়ে দায়িত্বহীনতা এবং অনভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন, এমন ভুল স্টেটমেন্ট দিচ্ছেন। আবার এই একই ঘটনা মোদি ইউনূস বৈঠকের ক্ষেত্রে দেখলাম। ডক্টর ইউনূস কূটনৈতিক সম্পর্ক নষ্ট করেছেন বলে উদ্ধৃতি দিয়েছেন। একজন অনভিজ্ঞ লোক দায়িত্বে থাকা মানে দেশের জন্য ক্ষতি পরিচয় দিচ্ছেন। তবে কেন তিনি এখনো প্রেস সচিব পদে বহাল তবিয়তে আছেন, কিসের প্রয়োজনে? এবং বন্দর ইস্যুতে তার সফরের ঘটনাও এটাই প্রমাণ করে যে তিনি ইউনূসের লাঠিয়াল বাহিনী ছাড়া ব্যতিক্রম কিছু নন। বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলা হচ্ছে জানিয়ে বিশ্লেষকরা আরো বলেন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যাওয়ার আগে সভা সম্মেলন বৈঠক করে মিডিয়ার মাধ্যমে জাতিকে জানান দিতে হয়। অথচ ডক্টর ইউনূস এবং তার প্রশাসন জনগণ মিডিয়াকে বাদ দিয়ে সব কাজ করে ফেলেছেন। তারা যদি জনগণের সরকার হয়ে থাকতো, তাহলে জনগণের মত না নিয়ে এমন সার্বভৌমত্ব বিনষ্টকারী সিদ্ধান্ত কিভাবে নিলেন? করিডোর বলেন আর পোর্ট বলেন, বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা হচ্ছে, দেশের জনগণকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। চলুন দেখে নেই যে এই যে পোর্ট দেওয়া হলো, এটি গত 2024 সালে যেই শেষের 1 মাস ছাড়া 11 মাসে কি পরিমাণ রাজস্ব আয় করেছে, যা অন্যান্য বন্দর থেকে অনেক বেশি আয়। বাংলাদেশের জন্য সম্ভাব্য যে লাভ, অপারেশনাল দক্ষতা ও আধুনিক রেড সি গেটওয়ে টার্মিনাল বিশ্বমানের প্রযুক্তি ও অভিজ্ঞতা নিয়ে কাজ করবে, যা রাজস্ব ভাগাভাগি হবে। সবচেয়ে বড় কথা যেটা, এই পোর্টে যে ধরনের টাকা আয় হবে তার 5% বাংলাদেশকে দেওয়া হবে, আর বাকি সমস্ত টাকা সৌদি কোম্পানি এবং মার্কিন কোম্পানি নিয়ে যাবে। এবং এটি অনেক লাভজনক একটি বন্দর টার্মিনাল, যা বাংলাদেশে 2024 সালে সর্বোচ্চ আয় করেছে। বন্দর কর্তৃপক্ষ 2024 সালে 2023 সালের চেয়ে
900 মানে 2023 সালের চেয়ে 990 কোটি টাকা বেশি রাজস্ব পেয়েছে এবং 2024 সালে মোট রাজস্ব আয় হয়েছে 5055.99 কোটি টাকা। আগের বছর 2023 সালের রাজস্ব আয় ছিল 4165.18 কোটি টাকা। এক বছরের ব্যবধানে রাজস্ব বেড়েছে 890.81 কোটি টাকা। তো এই বিষয়টা হচ্ছে 11 মাসের হিসাব, যে আন্দোলনের জন্য 1 মাস যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই 1 মাস বাদে মাত্র তিনি বলেন যে আমরা যেটাকে 12 মাসের অর্জন বলছি সেটা মূলত 11 মাসের অর্জন। ছাত্র জনতার মুভমেন্ট, বন্যা, 7 দিন ইন্টারনেট বন্ধ ছিল, সেসব হিসেব করলে 11 মাস হয়। এটা 12 মাসের অর্জন ছিল না, এবছর হলে আরো বেশি হতো। তো বাংলাদেশের রাজস্ব আয় আরো বেশি বাড়তো এটা এই 2025 সালে। সেটিকে দুটি কোম্পানির হাতে হস্তান্তর করে কত টাকা আয় করেছেন ডক্টর ইউনূস সেটি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। কোন ধরনের লাভজনক, দেখেন এটার লাভের কি লাভ হবে, সেটা যা যা লাভ হবে সমস্ত লাভ হবে তাদের বিদেশি কোম্পানির। বিমানবন্দরের যে অপারেশনাল দক্ষতা আধুনিকায়ন হবে, বিনিয়োগ ও অবকাঠামোর উন্নয়ন হবে, নতুন কর্মসংস্থান হবে, বাণিজ্যিক সুবিধা বাড়বে, সবকিছু হবে বিদেশিদের জন্য, বাঙালিদের জন্য না। এবং এর যে রাজস্ব বন্টন হবে, রাজস্ব যে আয় সেটা ভাগ হয়ে যাবে, 3টা ভাগ হয়ে যাবে। সর্বমোট পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের কাছে হস্তান্তর বাংলাদেশের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হলেও এই বন্দর পরিচালনার বৃদ্ধি, বিনিয়োগ, সুযোগ সৃষ্টি, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ সহায়ক হলেও রাজস্ব আয় কিন্তু ভাগাভাগি হবে, যা তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং বাংলাদেশের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সরকারের এটি মনিটরিং করে নীতিগত সমন্বয়ের মাধ্যমে মোকাবেলা করতে পারলে হয়তো বা কিছুটা রক্ষা করা সম্ভব। কিন্তু যেখানে পুরোপুরি দায়িত্ব দিয়ে দিয়েছেন, নিশ্চয়ই ডক্টর ইউনূস লাভবান হয়েছেন এবং দেশের জনগণকে তিনি তোয়াক্কা করেনি, কারণ তিনি তার নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই দেশকে দালিলিকভাবে বিক্রি করে দিচ্ছেন, যা আমরা ভবিষ্যতে ফেরত পেতে হলে অনেক কাঠখড় পেরোতে হবে বা একটা বড় ধরনের যুদ্ধ সম্মুখীন হতে পারে। মার্কিনরা যেহেতু বন্দর পেয়ে গেছে বা সৌদি আরবও বন্দর পেয়ে গেছে, মার্কিনের সাথে সৌদি আরবের ভালো একটি সম্পর্ক আছে, কূটনৈতিক একটি সুসম্পর্ক আছে। তারা যদি মিলেমিশে সেই বিল ক্লিন্টন ফাউন্ডেশনের লোকজন এসে বাংলাদেশে হামলা করে, আমাদের আর বাঁচার উপায় থাকবে না। এটা গাজার চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি বা পরিণতি আমাদের হতে পারে। আমাদের সামনের সময় খুবই অন্ধকার, বোধহয় একটা বড় ধরনের যুদ্ধের আভাস পাচ্ছি। এটাই আমি বলে শেষ করতে চাচ্ছি। ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যেন সবাই এটা জানতে পারে এবং সচেতন হতে পারে। যদি সচেতন হয়ে শেষ রক্ষা হবে কিনা জানি না, এই বাংলাদেশের মানুষগুলো আর সাধারণভাবে জীবন জীবিকা করতে পারবে কিনা এটি নিয়ে খুবই আমরা সন্দেহ করছি। ধন্যবাদ সবাইকে।